আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আমরা দেখব জেলা প্রশাসকের কার্যালয় যে নিয়োগটা চলমান বর্তমানে নীলফামারী জেলায়। তো সেই নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগের আবেদন আজকে করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে যেটা করতে হবে, আবেদনের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তো সেজন্য আবেদনের যে লিঙ্কটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি, dcnil.teletalk.com.pd। এই ওয়েবসাইটে প্রেস করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো এখানে আপনারা দেখতে পাবেন অনগোয়িং সার্কুলার। তো অনগোয়িং সার্কুলারে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দিলাম। এরপরে আমাদের অ্যাপ্লিকেশনের জন্য একটা পেজ চলে আসছে। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে, যদি সার্কুলারটা দেখতে চাই তাহলে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে পিডিএফ বিজ্ঞপ্তি ডাউনলোড হয়ে যাবে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে। আর যদি আবেদন করতে চাই সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দিব। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাভেলেবেল পোস্ট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 3টা পোস্ট আছে। তো 3টা পোস্টে আমরা যে পোস্টে আবেদন করব সেখানে জাস্ট রেডিও বাটনে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমরা এখানে নেক্সটে চলে যাব। তো নেক্সটের পরে এখানে আমরা দেখতে পাবো পোস্টের নেম, কোন পোস্টে আবেদন করা হচ্ছে সেই পোস্ট আমরা দেখতে পাবো। এরপর আরেকটা অপশন, সেটা হচ্ছে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস। আচ্ছা, এখানে আমরা নো দিয়ে দিব, কারণ আমরা কোনো প্রিমিয়াম মেম্বার না। তো এটা প্রয়োজন নাই, এটা নো দিলে কোনো সমস্যা নাই। তো নো দিয়ে আমরা নেক্সটে চলে যাব। এরপর আমাদের কাছে একটা আবেদন ফর্ম চলে আসছে। তো এই ফর্মে আমরা যাবতীয় তথ্য পূরণ করে দেব। তো অ্যাপ্লিক্যান্টস নেম এখানে লেখা আছে, তার মানে এখানে ইংলিশে লিখতে হবে যেহেতু ইংরেজিতে লেখা। এরপরে নিচে দেখতে পাবেন আবেদনকারীর নাম বাংলায়, তো এখানে বাংলায় লিখতে হবে। তো আমরা পূরণ করে দিচ্ছি। তো প্রথমে অ্যাপ্লিক্যান্টস নেমে আবেদনকারীর নাম লিখতে হবে ইংলিশে। এরপরে হচ্ছে আবেদনকারীর নাম বাংলায় লিখতে হবে। তো এই লেখা শেষ করে নিচে দেখতে পাবেন ফাদার্স নেম, এখানে লিখতে হবে ইংরেজিতে বাবার নাম লিখতে হবে। তো এরপরে দেখতে পাচ্ছেন পিতার নাম বাংলায়, তো এখানে বাংলায় লিখতে হবে। এরপর হচ্ছে মাদার্স নেম, মায়ের নাম লিখতে হবে। এরপরের লাইনে মায়ের নাম বাংলায় লিখতে হবে। আচ্ছা, মায়ের নাম লেখা শেষ হলে নিচে দেখতে পাবেন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ নামে একটা অপশন আছে, সেখানে আমরা এনআইডি অনুযায়ী আমাদের যে ডেট অফ বার্থ লেখা আছে সেটা আমরা দেব। ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি অনুযায়ী আমরা এখানে এই ফর্মটা পূরণ করব। এরপর ন্যাশনালিটি, এটা বাংলাদেশি থাকবে। এরপর হচ্ছে রিলিজিয়ন, কোন ধর্ম সেটা লিখতে হবে। মুসলিম হলে ইসলাম বা অন্য হলে অন্যান্যটা দিতে পারেন। তো এরপরে হচ্ছে জেন্ডারে দিতে হবে পুরুষ অথবা মহিলা, অথবা থার্ড জেন্ডার, যেটাই আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা দিবেন। এরপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিয়ে দিতে হবে এখানে। ন্যাশনাল আইডিতে ক্লিক করার পরে ইয়েস নো একটা অপশন পাবেন, সেখানে ইয়েসটা দিতে হবে। তো ইয়েসটা দেওয়ার পরে ডান পাশে দেখতে পাবেন একটা বক্স চলে এসেছে। তো টেক্সট বক্সে আমরা লিখে দেবো এনআইডি নাম্বারটা। এরপরে বার্থ রেজিস্ট্রেশন। তো যদি বার্থ রেজিস্ট্রেশন দিতে চাই দেওয়া যাবে, না দিলেও কোনো সমস্যা নেই, শুধু এনআইডি দিলেও হবে। তো আমরা এখানে এত ঝামেলা যেতে যাচ্ছি না, বিধায় এখানে নো দিয়ে দিলাম। এরপর পাসপোর্ট আইডিতেও নো, এটার প্রয়োজন নেই, না দিলেও সমস্যা নেই, দিলেও সমস্যা নেই। এরপরে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস। তো ম্যারিড হলে ম্যারিড, সিঙ্গেল হলে সিঙ্গেল, অথবা আদার্স হলে আদার্স দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলাম। এরপর হচ্ছে মোবাইল নাম্বারটা লিখে দিতে হবে। কনফার্ম মোবাইল নাম্বারটা কনফার্ম করতে হবে, এখানে আরেকবার মোবাইল নাম্বারটা লিখে দিবেন। এরপরে হচ্ছে ইমেল আইডি দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। তো এরপরে হচ্ছে কোটা, যদি কোটা থাকে সেক্ষেত্রে কোটা দিবেন, আর যদি না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন। এরপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস। আপনি যদি এখানে জব করে থাকেন বা কোনো গভর্নমেন্ট জব করে থাকেন সেক্ষেত্রে এখানে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস প্রযোজ্য হবে, অন্যথায় নট অ্যাপ্লিকেবল হবে। তো আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি। এরপরে হচ্ছে অ্যাড্রেস মানে ঠিকানা। কেয়ার অফ, প্রেজেন্ট অ্যাড্রেসে কেয়ার অফ হচ্ছে আপনার অবর্তমানে কে লেটারটা রিসিভ করবে, ডাক যোগাযোগে যে চিঠিটা পাঠানো হবে সরকারিভাবে, তো সেই চিঠিটা কে রিসিভ করবে সেটাই হবে কেয়ার অফ। এখানে আপনার বাবার নাম, মায়ের নাম বা যে কারো নাম দিতে পারেন, ভাই বোন থাকলে তাদেরও দিতে পারেন নাম। তো এখানে জাস্ট একটা নাম দিয়ে দিবেন। এরপর হচ্ছে ভিলেজ, রোড, হাউস নাম্বার। তো এখানে আপনার বাড়ির যে অ্যাড্রেসটা, যে গ্রামের নাম বা অথবা হোল্ডিং নাম্বার যদি থাকে বাড়ির, তো
তো বাসার সেই হোল্ডিং নাম্বারটা এখানে লিখে দিবেন। এরপরে হচ্ছে ডিস্ট্রিক্ট, কোন জেলা থেকে আপনি আবেদন করছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর উপজেলা বা পুলিশ স্টেশন সেটা সিলেক্ট করে দিবেন। পোস্ট অফিসের নাম লিখে দিতে হবে এখানে। এরপর হচ্ছে পোস্ট কোড, পোস্ট কোডটা এখানে লিখে দিতে হবে, পোস্ট কোডটা কত। এরপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসে যদি সেম অ্যাড্রেসে থাকেন, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, তাহলে এই যে উপরে এখানে একটা চেক মার্ক দিয়ে দিবেন, তাহলে এটা চেক মার্ক হয়ে যাবে। তো এখানে কেয়ার অফ লিখে দিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেসে, সেম ভাবে প্রেজেন্ট অ্যাড্রেস যেভাবে দিয়েছেন সেভাবে সেম ভাবে লিখে দিতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে যেটা লিখতে হবে, যেহেতু এটা নীলফামারী ডিস্ট্রিক্ট জেলা প্রশাসকের কার্যালয়, তো এখানে অবশ্যই পার্মানেন্ট অ্যাড্রেসটা নীলফামারী হতে হবে। তো নীলফামারী লেখার সিলেক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর উপজেলাটা লিখে দিতে হবে। এরপর হচ্ছে পোস্ট অফিস লিখে দিতে হবে। এরপর হচ্ছে পোস্ট কোড। এরপর পোস্ট কোড লেখার পরে নিচে দেখতে পাবেন এসএসসি বা ইকুইভ্যালেন্ট লেভেল। এসএসসি বা ইকুইভ্যালেন্ট লেভেলে এখানে আপনার এসএসসির যে এক্সামিনেশন সেগুলো সিলেক্ট করে দিতে হবে। তো এক্সামিনেশনে সিলেক্ট করার পর আমরা এখানে এসএসসি দিয়ে দিলাম, আপনার ক্ষেত্রে প্রযোজ্য যেটা সেটা আপনি দিবেন। এরপর হচ্ছে রোল নাম্বারটা লিখে দিতে হবে। এরপর হচ্ছে সাবজেক্ট বা গ্রুপ, বিজনেস স্টাডিজ হলে বিজনেস স্টাডিজ দিবেন, জেনারেল হলে জেনারেল, হিউম্যানিটিস হলে হিউম্যানিটিস, সায়েন্স হলে সায়েন্স, অথবা যদি অন্যান্য থাকে তাহলে অন্যান্যগুলো দিবেন। তো আপনার প্রযোজ্য ক্ষেত্রে যেটা সেটা আপনি সিলেক্ট করে এখান থেকে দিবেন। এরপর হচ্ছে বোর্ড, কোন বোর্ড থেকে পাস করেছে সেটা এখানে দিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে রেজাল্ট, রেজাল্ট কি এসেছে সেটা দিতে হবে। নর্মালি এসএসসিতে আউট অফ 5 কাউন্ট করা হয়, আউট অফ 5-এ কত পেয়েছে সেটা এখানে লিখে দিতে হবে। এরপর হচ্ছে পাসিং ইয়ার, কত সালে পাস করেছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এটা যেহেতু এসএসসি পাস দিয়েছে, তো সেই ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি অর্থাৎ ক্লাস 10 পাস হলেই চলবে। আপনি যদি আরো এক্সাম দিতে চান, এইচএসসি অথবা অনার্স, সেগুলো এখানে অ্যাপ্লাই করে দিতে পারেন। সেক্ষেত্রে জাস্ট এখানে চেকমার্কগুলো দিলেই এখানে লিখতে পারবেন। চেকমার্ক দেওয়ার পরে এখানে দেখতে পাবেন সবগুলো ভিজিবল হয়েছে এবং এডিটেবল হয়েছে, এডিট করতে পারছেন। তো এখানে আপনি সিলেক্ট করতে পারবেন, লিখতে পারবেন। তো আপনার যেটা প্রযোজ্য সেটা আপনি এখানে দিয়ে দিবেন। সেম ভাবে আমরা এসএসসিটা যেভাবে পূরণ করেছি এখানেও ঠিক সেম ভাবে পূরণ করতে পারবো। এখানে মাস্টার্স পর্যন্ত দেওয়া যাবে, আপনি চাইলে দিতে পারেন, অথবা না দিলেও সমস্যা নেই, শুধু এসএসসি পাস হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপর জব এক্সপিরিয়েন্স। আচ্ছা, আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি এখানে একটা চেক মার্ক দিবেন, তাহলে সবগুলো লিখতে পারবেন। তো জব এক্সপিরিয়েন্সের এখানে এমপ্লয়েড অন এখানে সিলেক্ট করবেন, আপনি কোথায় জব করেছেন সেটা আপনি এখানে দিবেন। যদি সরকারি জব হয় সেটা দিতে পারেন, টেম্পোরারি কোনো জব হলে সেটাও দিতে পারেন, অথবা প্রাইভেট অর্গানাইজেশন হলে সেটাও দিতে পারেন, অথবা যদি বিজনেস করে থাকেন সেটাও লিখে দিতে পারেন। সেলফ এমপ্লয়েড অথবা বিজনেস দিতে পারেন আপনার ইচ্ছা মতো, যে এক্সপিরিয়েন্স আছে সেটা দিতে পারেন। তো এক্সপিরিয়েন্স না দিলেও সমস্যা নেই। এরপরে হচ্ছে আপনার ডেজিগনেশন বা পোস্ট, কোন পোস্টে আপনি আবেদন করেছেন সেটা লিখে দিতে পারেন। এরপরে লেংথ অফ সার্ভিস, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ছিলেন বা এখনো জব করছেন কিনা সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। এরপর এখানে জব ডেসক্রিপশন দেওয়া আছে, জব ডেসক্রিপশনে আপনি 300 ক্যারেক্টারের ভিতরে এখানে লিখে দিবেন। এরপর ডান পাশে দেখতে পাচ্ছেন অর্গানাইজেশন, কোন প্রতিষ্ঠানে কাজ করেছেন বা কাজ করছেন সেটা আপনি এখানে লিখে দিবেন, এবং অ্যাড্রেসটা কি সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। তো এই ছিল হচ্ছে জব এক্সপিরিয়েন্সের বিষয়টা। এরপরে নিচের দিকে দেখতে পাবেন ভেরিফিকেশন কোড। তো এই ভেরিফিকেশন কোডটা আপনার এই ডান পাশে লিখে দিতে হবে, এখানে যা দেখতে পাচ্ছেন সেম কোডটা এখানে ডান পাশে লিখে দিতে হবে। তো কোডটা আমি এখানে লিখে দিচ্ছি। কোডটা লেখার পরে নিচে দেখতে পাবেন একটা চেকমার্ক চাচ্ছে ডিক্লারেশন। তো এই ডিক্লারেশন একটা চেকমার্ক করে দিবেন, এটা আপনারা পড়ে নেবেন এখানে কি বলা হচ্ছে। আচ্ছা, আমি একটু শুনিয়ে দিচ্ছি। I declare that the information provided above are correct, true and complete to the best of my knowledge and belief, and I would like to go to the next step. আচ্ছা, আপনি পরবর্তী স্টেপে যেতে যাচ্ছেন সেটা বলা হচ্ছে, এবং আপনি যে তথ্যগুলো দিয়েছেন সবগুলো সঠিক, কোনো ভুল বা মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেননি, এটাই বলা হচ্ছে এখানে। এরপরে হচ্ছে আপনি এখানে সাবমিটে একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, এখানে ইমেলটা ম্যান্ডেটরি, ইমেলটা দিতে হবে। তো ইমেলটা দিয়ে দিবেন, আপনার ইমেল যেটা সেটা দিয়ে দিবেন। তো ইমেলটা দেওয়া শেষ হলে আপনি আবার নিচে চলে যাবেন, এখানে সাবমিট দিতে হবে।
সাবমিট দেওয়ার পরে যাবতীয় তথ্য আপনি এখানে দেখতে পাবেন, সব তথ্য এখানে দেখাবে। সব ঠিক আছে কিনা আপনি চেক করবেন, যদি ঠিক থাকে তাহলে আপনার এখানে ছবি দিতে হবে, সিগনেচার দিতে হবে। তো এখানে আপনার ছবি দিতে হবে, এখানে দেখতে পাবেন আপলোড বা চেঞ্জ ফটো। এখানে আপনি ব্রাউজ থেকে আপনার ছবিটা সিলেক্ট করে দিবেন। ছবিটা এখানে চেয়েছে 300 বাই 300 পিক্সেলে, উইথ অ্যান্ড হাইট 300 বাই 300 হবে। আবেদনের পূর্বেই ছবি এবং সিগনেচারটা রেডি করে নেবেন। তো ছবি গেল, এরপর হচ্ছে সিগনেচারটা আমরা এখানে সেকেন্ড, ছবি আপলোড করা শেষ, এরপরে আমরা এখানে সিগনেচারটা আপলোড করে দেব। ব্রাউজ ক্লিক করলে এখানে আমরা একটা উইন্ডো দেখতে পাবো, ওপেন হয়েছে। তো এই উইন্ডো থেকে আমরা আমাদের ছবিটা কোথায় আছে সেটা দেখিয়ে দেব। সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করব, সিগনেচারটাও এখানে চলে আসবে। তো এরপরে আমরা এখানে ডিক্লারেশনে আরও একবার ক্লিক করে দেব। আচ্ছা, এটি হচ্ছে ফাইনাল আমাদের ডিক্লারেশন। এরপর সাবমিট দিলেই আমাদের এটা সাবমিট হয়ে যাবে। তো এখানে আমরা সব যেহেতু ঠিক আছে, তো আমরা এখানে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন অ্যাপ্লিক্যান্টস কপি আনপেইড। আচ্ছা, আনপেইড মানে হচ্ছে যে গভর্নমেন্ট ফিটা সেটা আমরা এখনো পরিশোধ করিনি। এটা 72 ঘন্টার ভেতরে এই ফিটা পরিশোধ করতে হবে। তো এটা আমরা একদম নিচে চলে যাই। নিচে চলে আসলে আমরা এখানে দেখতে পাবো, আচ্ছা এখানে আমাদের ইউজার আইডি দেখতে পাবো। কি ইউজার আইডি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই ইউজার আইডি বিপরীতে আমাদের টাকাটা জমা হবে। তো কিভাবে করব? দুটো এসএমএস এর মাধ্যমে আমরা এই পেমেন্টটা করতে পারি। এখানে বিস্তারিত লেখা আছে, এটা আপনারা পড়লেই বুঝতে পারবেন। তো তারপর আমি একটু বলে দিচ্ছি। প্রথম যে এসএমএসটা যে কোনো টেলিটক সিম থেকে, প্রিপেড টেলিটক সিম থেকে GCNIL লিখে স্পেস দিবেন, আপনার ইউজার আইডিটা লিখবেন। ইউজার আইডি যেখানে যেটা আছে ইউজার আইডি, এই ইউজার আইডিটা আপনি লিখে দিবেন, লিখে সেন্ড করে দিবেন 16222 নম্বরে। এরপরে সেকেন্ড যে মেসেজটা দিবেন, একটা রিপ্লাই মেসেজ চলে আসবে। সেই রিপ্লাই মেসেজে আপনি লিখবেন GCNIL স্পেস ইয়েস স্পেস একটা পিন নাম্বার আসবে, সেই পিন নাম্বারটা লিখে দিবেন। 8 ডিজিটের একটা পিন নাম্বার চলে আসবে, সেই পিনটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে জাস্ট সেন্ড করবেন 16222 নম্বরে। এই নম্বরে পাঠানোর পরেই একটা মেসেজ পাবেন যে আপনার আইডি পাসওয়ার্ডের একটা মেসেজ চলে আসবে। এরপরে যে আবেদন ফর্মটা থাকবে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। মেসেজ পাঠানোর আগে আপনারা যেটা করবেন, এটা ডাউনলোড করে নেবেন। এই যে নিচে একটা ডাউনলোড বাটন আছে, এটা ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট করে রেখে দিবেন, সংরক্ষণ করবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কেউ যদি না বুঝে থাকেন তো কমেন্ট করে জানান যে কোথায় বুঝতে পারছেন না, বা কোনো সমস্যা হলে সেটাও জানান। তো চেষ্টা করব সমস্যার সমাধান করার জন্য। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করুন। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।